নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জন্য রইল অনেকটা আদর, ভালোবাসা আর আশীর্বাদ। চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, তোমরা কাকুলির ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। পাশে বেল আইকনটাকে অলে প্রেস করে দিও। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফলহারিণী কালী পুজোর দিন ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। আজ থেকে বহু বছর আগেই ঘটেছিল ঘটনাটা, কিন্তু আমি শুনেছি সদ্য। আজকে যে ঘটনাটা তোমাদের বলতে যাচ্ছি, সেই ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছিল কিন্তু অনেক বছর আগে, আর আমি শুনলাম এই রিসেন্টলি। আমাদের পাড়ার থেকে এই 10-15 মিনিটের রাস্তা একজনদের বাড়িতে প্রত্যেক বছর বেশ ধুমধাম করে না ওই ফলহারিণী কালী পুজো হতো। এইবারে হচ্ছে কি, সেই কালী পুজোতে প্রত্যেককে নেমন্তন্ন করতো, প্রায় মানে বন্ধু বান্ধব তো আছেই, তার সঙ্গে পাড়া প্রতিবেশী, প্রায় একটা বিশাল বড় আয়োজন করতো ওরা। আর তার সঙ্গে ফাংশনও হতো। ওদের যে বড় মানে যে ছাদটা, যে বিশাল বড় 3তলার ছাদ, সেখানে প্যান্ডেল হতো। আর নিচেও অনেকটা জায়গা ছিল ওদের, পাঁচিল দিয়ে ঘেরা বিশাল বাগান। বাগান বলতে সেরকম কিছু বড় বড় গাছ ছিল না, এমনি ফাঁকা জায়গা পড়েছিল। আর ওইখানটাতেও ওরা পাঁচিল দিয়ে ঘিরে একটা বিশাল আয়োজন করতো। আর ওই ছাতের যেখানটায়, ওইখানটাতে হতো গান বাজনা, বিশাল বড় মানে মাইক টাইক দিয়ে বিশাল বড় ব্যবস্থা করতো। আর সবাই জানতো যে ওদের বাড়িতে ফাংশন হবে, আর সারা পাড়া একদম গমগম করতো, কারণ বেশিরভাগ লোকেরই নেমন্তন্ন থাকতো ওদের বাড়িতে ফলহারিণী কালী পুজো উপলক্ষে। আর ওই নিচে যে জায়গাটা ঘেরা থাকতো, সেই জায়গাটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো। পাশে একটা টয়লেট করা হতো। টয়লেটটা কিন্তু ওদের বাগানের এক সাইডে ছিলই। এবার লোকজন যেহেতু আসবে, সেহেতু ওরা বাড়ির টয়লেটটা আর ইউজ করতে দিত না, মানে বাড়ির টয়লেটটা না করে ওই টয়লেটটাকে খুলে দিত। ওই অনুষ্ঠানে আমরাও 2-4 বার গেছি, না প্রত্যেক বছর হয়তো যাইনি, কিন্তু 2-4 বার গেছি। আর ওই ফাংশানে যারা গান বাজনা করতে আসতো, মানে ধরো কেউ হয়তো বাজনা বাজাচ্ছে, কেউ হয়তো পারকাশন বাজাচ্ছে, কেউ গান গাইছে, এই রকম যেগুলো হতো, সেইগুলোতেই অনেক পরিচিত লোক আসতো। আমাদের অনেক পরিচিত লোক যারা এরকম হয়তো একটু আধটু গান বাজনা করতো বাড়িতে, তারা ওই ফাংশানে গিয়ে গান গাইতো। আবার কেউ হয়তো ধরো টুকটাক বাজনা বাজাতো, কাজের চাপে হয়তো সেগুলো রেওয়াজ করা হতো না, আর ওই পুজো উপলক্ষে সব একটা রেওয়াজও হতো বাড়িতে। তো ওই রকমই একজনের সঙ্গে দেখা হলো এই রিসেন্টলি, কাল পরশু নাগাদ। কারণ এই ফলহারিণী কালী পুজো বললেই আমাদের মনে পড়ে যেত ওই ওদের বাড়ির কথা। এখন যদিও সে কালী পুজো আর হয় না, জানি না হয় কি না, তবে সেই ধুমধামটা আর হয় না। ওদের বাড়িতে করোনার সময় দুটো অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, দুঃখজনক ঘটনা। সেই জন্যে তারপর থেকে আর দেখি না যে ওদের বাড়িতে ওই রকম প্যান্ডেল করে লোকজন খাওয়ানো হয়, বা যে ধুমধামটা হতো, যে আয়োজনটা হতো, সেটা আর হয় না। তবে পুজো ভেতরে হয় কি না সেটা আমাদের ঠিক জানা নেই। তো ওই দেখা হলো যার সঙ্গে, তিনি তবলা বাজাতেন। ওদের বাড়ির কথাই এসে গেল যে বলো ওই সময়তে কি সুন্দর সবারই সঙ্গে দেখা হতো, একটা কি সুন্দর অনুষ্ঠান হতো। তো সেই প্রসঙ্গে কথা বলতে বলতে উনি বললেন যে আর জানো তো, বাড়িটা কীরম যেন একটা হয়ে গেছে। অবশ্যই এটা হবারই ছিল। তখন আমি বললাম, কেন এরম বলছেন দাদা? তখন বলছে, আসলে এই বাড়িতে অনেক রকম কিছু ঘটনা ঘটতো। দেখো, কালী পুজো উপলক্ষে বাড়িতে একটা পজিটিভ শক্তির আসতো, পজিটিভ শক্তির হতো। সবাই বলতো যে যে বাড়িতে কালী পুজো হয় সেই বাড়িতে কী করে এই ঘটনা ঘটে। কিন্তু দেখো, কালী পুজো হচ্ছে, হয়তো কালী পুজোটাও খুবই ধুমধাম সহকারে হতো, মায়ের পুজো হতো, সবই হতো, কিন্তু ওই বাড়িটাই একটা ছিল যেন কেমন। তা সেই প্রসঙ্গে আমি যখন বারবার ওনাকে অনুরোধ করতে থাকলাম যে দাদা বলুন না কী হয়েছিল, তো তখন উনি আমাদের বাড়িতে এলেন। আমরাও ডাকলাম অবশ্য যে আসুন না, অনেক দিন তো আসেননি, আসুন একটুখানি শরবত জলই খেয়ে যান গরমে, না হলে তো বলতাম যে চা খেয়ে যান। তো উনি এলেন, অনেকক্ষণ গল্প টল্প হলো। তো উনি সেবারের একটি ঘটনা বললেন। আমরা তো বললাম আমরা 2-3 বার গেছি, তার বেশিবার তো আমরা যাইনি। তো উনি প্রত্যেকবারই ওখানে যেতেন। তো ঘটনাটা এটা ঘটেছিল যে একবার এরকম কালী পুজোর সময়, মানে সব আয়োজন হচ্ছে, লোকজন আসছে, আর এটা শুরু হতো, ওই গান বাজনাটা শুরু হতো একদম মাঝরাত্রির থেকে, প্রায় 10:30-11টায় শুরু হতো, আর চলতো প্রায় সারা রাত জুড়ে। তো ওই রকমই উনি বলছেন যে একবার উনি গেছেন, সে বছরে খুব বেশি লোকজন বলা হয়নি, আমরা তো যাইনি, করোনার ঠিক আগেটায়। তো লোকজন খুবই কম বলা হয়েছে, সবাই এসে ওই ওপরের ঘরেই গেছে। ওপরের একটি ঘরে ওদের পুজো হতো, আর এমনি ওপরে ফাংশানের ব্যবস্থা ছিল যেহেতু, তারা সবাই ওইখানেই যেত।
তো ওইখানেই ওনারা সব ঠিকঠাক করছেন, মাইক ঠিক করছেন, তারপরে কোথায় বসলে কি হবে, এই যেমন সবাই ঠিক করে আর কি, ওরকম ঠিক করছিলেন। সেবারে ওনার সাথে ওনার ছেলেও গিয়েছিল। তো শক্তিদাও ছেলেকে বললো যে নিচে থেকে একটা দড়ি নিয়ে আয়, কারণ ওদের ওইখানে কিছু টাঙাতে বা কিছু বাঁধতে হয়তো দড়ির দরকার ছিল। তো উনি বললেন যে একটা দড়ির দরকার ছিল। তো ছেলেকে বললেন যা তো রিন্টু নিচে থেকে একটা দড়ি নিয়ে আয়। তো রিন্টু নিচে নামছে, নিচে নামতে নামতে দেখলো যে দোতলায় সবারই খুব ভিড় হয়েছে। একতলায় নামলো, একতলাটাও মোটামুটি লোকজন ছিল, তবে খুব অল্প ছিল। এবার ও নিজে কাকে জিজ্ঞেস করবে দড়ির কথা, এদিক ওদিক দেখে কাউকে আর দেখতে পায়নি। তখন ও ভাবলো যে নিচে যেখানে প্যান্ডেল হয়েছিল, যেবারে ওই সেই নিচে যেখানে লোকজন খাওয়ানো হয় ওই জায়গাটা পুরো ফাঁকা। তো তখন ও করলো কি, ওই নিচে ওদের এই প্যান্ডেল যেখানটা হয় নিচের জায়গাটা, সেটা হচ্ছে ওদের যে ডাইনিং রুমটা আছে, মানে নিচের অনেকটা জায়গা জুড়ে ডাইনিং রুম। ডাইনিং রুমের বাঁ দিক দিয়ে একটা দরজা খুলে সিঁড়ি দিয়ে নেমেই হচ্ছে ওই বাগানটা। তো ওই ডাইনিং রুমে ঢুকে এদিক ওদিকে কাউকে না দেখতে পেয়ে ও তখন নেমে ওই সিঁড়ি দিয়ে নামবে, ভাবছে যে সিঁড়ি দিয়ে নামবো। আর তারই জানলা ছিল একটা, ওই দরজাটার গায়ে একটা পিলারের গায়ে একটা জানলাটা ওই বাগানের দিকের জানলা। তো জানলা ওই দরজা দিয়ে বেরোবে, তার আগে তো জানলাটার সামনে দিয়ে পাস করতে হয়। তো রিন্টু জানলাটার সামনে দিয়ে পাস করতে করতে একবার মুখ ঘুরিয়ে দেখলো যে দেখলো বাগানে একটি লোক দাঁড়িয়ে আছে। আর পেছন ঘুরে মনে হচ্ছে ও যেন এসে কাউকে খুঁজে পাচ্ছে না, ওই জন্য এদিক মানে একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বাগানেই একটা লোককে দেখলো। তো সেবারে যেহেতু ওদের লোকজনের সংখ্যা কম ছিল, সেহেতু বেশি টেবিল চেয়ার পাতা হয়নি। বলছে খুব কম টেবিল চেয়ার পাতা হয়েছিল, বাকি জায়গাটা পুরো খালি ছিল। টয়লেটের দিক থেকে অঞ্চলটা পুরোই খালি ছিল। আর ওদের ওই বাগানে একটাই মাত্র মোটা গাছ ছিল, আর ওই গাছটাকে ভেতরে রেখেই প্যান্ডেলটা করা হতো। তো ওই গাছটার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে একটি লোক। আর সেটা দেখে রিন্টু ভাবলো যাক, একজনকে পাওয়া গেছে যখন, ওকে গিয়েই তাহলে জিজ্ঞাসা করি। সেটাও যেখানে বলছি সেটাও হচ্ছে কিন্তু এদের এই দরজা দিয়ে নেমে বেশ কিছুটা দূর। তো লোকটা দাঁড়িয়ে আছে দেখে ও আর এদিক ওদিক না তাকিয়ে ভাবলো যে যাই তাড়াতাড়ি গিয়ে ওনাকে একটু জিজ্ঞেস করি বলে ও দেখতে দেখতে যাচ্ছে কোথাও কোনো ছেঁড়া দড়ি ফড়ি পড়ে আছে কিনা। আর নিচে প্যান্ডেল করার সময় যদি কিছু পড়ে থাকে, একটা সামান্য দড়ি চেয়েছে, সে যে কোনো দড়ি, এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছে কোথায় আছে। দেখতে দেখতে ও বাঘ দেখছে লোকটা চলে গেছে কোথায়। ও গেটের দিকে তাকিয়ে দেখছে গেট তো বন্ধ। বলছে বাবা তাহলে গেল কোথায়। তো এদিকে দেখছে ওদিকে দেখছে, লোকটাকে কোথাও দেখতে পাচ্ছে না। ওরা অবশ্য লোকটাকে দেখলো ওই টয়লেটের ওদিকেও ওইরকমভাবেই পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, সাদা জামা পরা একটা দাঁড়িয়ে আছে। তো এইবার ও তখন বলছে ও ওই তো ওখানে দাঁড়িয়ে আছে, বলে ও টয়লেটের দিকে যাচ্ছে। তো টয়লেটের দিকে দিয়ে কিছুদিন যাবার পর দেখছে লোকটা আবার নেই। তখন রিন্টু তো একটু অবাক হয়ে গেছে যে লোকটা পুরো এলাকাটায় ঘুরপাক খাচ্ছে কেন। ও কি এই প্যান্ডেলেরই করতে এসছে এরম কোনো লোক, নাকি মানে এদেরই বাড়ির লোক তো নয়, বাড়ির লোককে তো চেনাই আছে, কিন্তু এ কোথাকার বাইরের কোনো লোক ঢুকে পড়েছে, নাকি ও নিমন্ত্রিত। বলে ওর মাথার মধ্যে এখন দড়ি ছেড়ে দিয়ে ওই লোকটার চিন্তায় ও ব্যস্ত হয়ে গেছে। এবার এদিক ওদিক কিছুতেই লোকটাকে আর দেখতে পায়নি, আর ও দড়িও খুঁজে পাচ্ছিল না। ও কি করবে, এদিক ওদিক দু চারবার ঘুরে দেখেছে যে কোথাও পাচ্ছে না। তখন ও আবার ঘুরে যখন আসছে দেখছে যে ওই বাঁ দিক দিয়ে যে টেবিলগুলো পাতা আছে, টেবিলের সঙ্গে বাঁশের সাথে আটকানো, ত্রিপল আটকানো আছে, সব আটকানো আছে। তো সেখানে বিশাল বড় একটা এক্সট্রা পাড়ের দড়ি ঝুলছে, মানে ওরা বাঁশ টাস বেঁধেছে কিন্তু ওই দড়িটা এক্সট্রা ঝুলছে নিচে। ও করলো কি, ওর কাছে যে ছুরি ছিল সেটা দিয়ে ওই এক্সট্রা অংশটা একটু কেটে নিয়ে ও আস্তে আস্তে আবার সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে ওর বাবাকে দিল, মানে শক্তিদাকে দিল। তো তখন ও শক্তিদাকে বলতে ভুলে গেছে ওই লোকটার কথা। তো রিন্টু বলছে যে ওরকম ওরাও সব ঠিকঠাক করেছে, এ করেছে। এরপরে হয়েছে কি, হঠাৎ করে কারেন্টটা নিভে গেছে। এইবার ওপরে তো ওরা 11টা 11:30 নাগাদ ফাংশানের ব্যবস্থা করেছে, তখন ঠিক 11:15 বাজে কারেন্ট চলে গেছে। এবার তো সব কারেন্ট চলে গেছে মানে কোনো দিনও এরকম কারেন্ট যায় না, তবুও যে যার টর্চ জ্বালিয়ে বা কেউ মোবাইলের আলো জ্বালিয়ে ঠিক করছে যে কোথা থেকে মোমবাতি দেশলাই। সবাই বলছে এ বাবা আজকে কারেন্ট গেল। এবার ওরা কোনো জেনারেটরের ব্যবস্থা কিন্তু করে রাখেনি, কারণ সেবারে ওই যে লোকজন বললাম না কম ছিল, আর পারতপক্ষে কারেন্ট খুব একটা এই অঞ্চলে যায় না। তো ওরা তখন কি করবে, ছোটাছুটি করছে যে আলো কোথায়, মোমবাতি কোথায়, এরম সব দেখছে।
তো তখন রিন্টু বলল যে বাবা তাহলে কি নিচে একবার যাব, একটা মোমবাতি নিয়ে আসবো। তো তখন ও বললো যে হ্যাঁ দেখ নিয়ে আয়, আর তাছাড়া এখানে এই যে আছে আলোটা, মোবাইলের আলোটা, এটা জ্বালিয়ে তুই নিয়ে যা, সিঁড়িটা তো তোর আছে না। তখন ও আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে অন্ধকারের মধ্যে কিছু দেখতে পাচ্ছে না, দেখছে নিচে ছোটাছুটি করছে লোকজন, আলো আলো করছে। তো একজনকে দেখতে পেয়ে বললো যে একটা মোমবাতি দেবে, ওপরে সব অন্ধকার হয়ে আছে। তখন সে বললো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি বলে সে ভেতরে মোমবাতি আনতে গেছে। বললো কি ওই লোকটা যাকে বললো ও মোমবাতি আনতে, সে একতলায় গেছে, এবার রান্নাঘরে একতলায় রান্নাঘরে করবে। তো ও তখন দেখছে যে লোকটা আবার বয়ে বয়ে কেন আনবে, ও একতলার দিকে নামছে। এবার একতলার দিকে নেমে ওর ডান দিকে চোখ গেছে, মানে একতলায় নেমেই তো সামনে বিশাল বড় ডাইনিং, ওর ডান দিকে চোখ গেছে ওই যে বাগানের দিকের দরজাটা। তো বাগানের দিকের দরজাটায় ও টর্চ ফেলে ফেলে দেখছে যে ওদিকেও তো সব অন্ধকার। তো ওইখানে দেখছে, ওই টর্চ ফেলে দেখছে দরজাটার ঠিক বাইরেটাতে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা পেছন ঘুরে নয় কিন্তু, এবারে সামনে ঘুরে, কিন্তু তার জামাটা একদম সেম টু সেম যাকে ও দেখেছিল বাগানে। ও তখন রিন্টু বলছে যে কি আশ্চর্য, এই লোকটা ভেতরে ঢোকেনি, সেই তখনও দেখলাম বাগানে ঘুরছে, এখনও দেখলাম বাগানে ঘুরছে, ব্যাপারটা কি। ইতিমধ্যে ওই যাকে সেই মোমবাতি আনতে বলেছিল সে রান্নাঘর থেকে একটা আলো নিয়ে আসতে রিন্টুকে দিল। তা রিন্টু তখন তাকে বলছে আচ্ছা ওই যে লোকটাকে দেখছি, ওই লোকটা কি আপনাদের বাড়ির কোনো ইয়ে, বলে তাকিয়ে দেখছে সেখানে আর কেউ নেই। আর সেও আর অত কথা শোনার নেই, সে লাফ দিয়ে ধুমধুম করে চলে গেছে। আবার ওপর ঘরে সব আলো টালো নিয়ে মোমবাতি টোমবাতি নিয়ে এবার রিন্টু মোমবাতিটা নিয়ে আস্তে আস্তে উঠছে। রিন্টু বলছে হঠাৎ করে কেউ যেন ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল। রিন্টু বলছে আশ্চর্য, হাওয়া নেই বাতাস নেই, ফট করে কি করে নিভে গেল। ও আবার গেছে রান্নাঘরে, হাত দিয়ে অন্ধকার সেই টর্চের আলো জ্বালিয়ে, মানে মোবাইল টর্চের আলো জ্বালিয়ে জ্বালিয়ে ও রান্নাঘরে ঢুকেছে। মোমবাতি না, আলো কোথাও আছে কিনা তো জানে না, লোকের বাড়ি রান্নাঘরে কে ঢুকবে। পাশের পেছন থেকে একজন বলল কে এখানে, তো ঘুরে দেখলো যে ওদের বাড়িরই একটা লোক। তখন ও বলছে এই এক দেশলাইটা খুঁজছি, আসলে মোমবাতিটা নিভে গেছে। তো তখন সে বললো ও আচ্ছা 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 দিচ্ছি দাঁড়াও, বলে সে আবার ঢুকে একটা দেশলাই দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এবার সে আবার বেরিয়ে গেছে। এবার রিন্টু আলোটা নিয়ে খুব আস্তে আস্তে উঠছে। ও বলছে যে পুরো ডাইনিংটা পেরিয়ে, কিন্তু ডাইনিংটা যখন ও পেরোচ্ছে ওর চোখ কিন্তু বাঁ দিকের ওই বাগানের দিকে। ও তখন দেখলো কাউকে দেখতে পেলো না, ও ভাবছে এইভাবে দরজাটা খোলা পড়ে আছে বলে ও ঢুকে দরজাটাকে বন্ধ করে দিয়েছে, কেউ তো কোথাও নেই। আর বাগানের দরজা পুরো হাট করে খোলা ছিল, ও ঢুকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেবার পর ও মোমবাতিটা নিয়ে আস্তে আস্তে উঠছে। মোমবাতিটা নিয়ে আস্তে আস্তে পা টিপে টিপে আসছে যাতে না হাওয়ায় নিভে যায় বলে রান্নাঘরটা পেরিয়েছে, সিঁড়ির তলা অবধি গেছে। সিঁড়ির তলায় গিয়ে দেখছে ওর থেকে মানে জাস্ট 2-3টে সিঁড়ি ওপরে ও আর কিচ্ছু দেখতে পাচ্ছে না, পুরো ঘুরঘুরটি অন্ধকার। যে কি হলো, মোমবাতির আলো তো ওখানে পৌঁছবে, কিচ্ছু বুঝতে পারছে না যে কি হলো। এবার ও তাও মানে বলছে শক্তি নিয়ে, মানসিক শক্তি নিয়ে ও আস্তে আস্তে মোমবাতি নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। পেছন থেকে বলছে অদ্ভুতভাবে ওকে কেউ ডাকলো, রিন্টু বলে ডাকলো। ও সঙ্গে সঙ্গে পেছন ঘুরে তাকিয়েছে যে ওদের বাড়িরই কেউ হয়তো ডেকেছে। ওর মাথায় কিন্তু এতটুকু আসেনি ও যে দেখেছে নিচেটায় কেউ নেই, একটা লোকও নিচে ছিল না ডাকার মতো। ও মাথা ঘুরিয়ে আবার নেমেছে, নেমে আবার আলো দিয়ে চতুর্দিক দেখেছে, কেউ কোথাও নেই, কোথাও নেই। বলে ও যখন উঠতে যাচ্ছে, বাবা আমি বলছি তো আমারই গায়ে কাটা দিচ্ছে, যদিও আমি এসবে ভয় টয় পাই না, তবুও বলছে জানলার কাছে, বাগানের দিকে যে জানলাটার কাছে সেখানে কেউ দাঁড়িয়ে। ও দেখে ওর সারা গায়ে কাঁটা দিয়ে উঠেছে, মানে এটা কিরকম একটা ফিলিংসে কাঁটা দিয়ে উঠেছে। এবং তার মুখ বোঝা যাচ্ছে না, গা বোঝা যাচ্ছে না, শুধু একটা কালো অবয়ব জানলার কাছে দাঁড়িয়ে আছে, পরিষ্কার জানলায় দাঁড়িয়ে আছে। ও তো দেখে ওর ভীষণ ভয় পেয়ে গেছে। রিন্টু বলছে অসম্ভব ব্যাপার, বাগানের মধ্যে কেউ ছিল না, পুরো আলো নিয়েও দেখে এসেছে এবং ঘরের মধ্যেও যখন দরজা বন্ধ করেছে তখন দেখেছে কেউ নেই। এবার বলতে বলতেই রিন্টু বলছে কিরকম একটা যেন আনক্যানি ফিল হচ্ছে ভেতরে, মানে কিরকম একটা যেন অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে
কেউ যেন ওকে মানে একদম আষ্টে পিষ্টে ধরছে, এবং ওর হাত পাটা অবশ হয়ে গেছে, ওর মাথা ঘুরছে, ওর সারা শরীরের বল যেন কেউ টেনে নিচ্ছে, ওর শরীরে আর কোনো শক্তি নেই। মোমবাতি হাতে ধরে দাঁড়াচ্ছে, মোমবাতি ধরে হাতটা যেন মনে হচ্ছে একদম পুরো চেপে ধরে আছে মোমবাতিটা, হাতও যে খুলবে সে ক্ষমতাও ওর আর নেই। এবার ও ওইখানে পুরো পড়ে যাবার অবস্থা, ওর হাঁটু দুটো ঠকঠক করে কাঁপছে, ওর মানে এমন অবস্থা, ওর শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে, ওর প্রচণ্ড শরীর খারাপ করছে। আর সেই মুহূর্তে কাউকে যে ডাকবে গলা দিয়ে ওর আওয়াজও বেরোচ্ছে না, এবং সেই জানলায় ধারা সেই কালো মূর্তি যেন মনে হচ্ছে ভেতরে ঢুকে রিন্টুকে চেপে ধরবে গলাটাকে। তো রিন্টু বসে বসে মায়ের নাম করতে লাগলো, যে কালী পুজোতে এসছিল, এবার মায়ের নাম করছে বসে বসে, যে কি হলো কি হলো, এবং নামটা যে করছে ওটা কিন্তু পুরো বিশ্বাস থেকে করছে। ও মানে ও জানে যে আজ মায়ের পুজো বাড়িতে, মায়ের প্রভাব প্রতিপত্তি এই বাড়িতে আছে, সেখানে কি করে কিছু আসে, কিন্তু এটাও বুঝতে পেরে গেছে যে ওটা কোনো মানুষ নয়, যে দাঁড়িয়ে আছে সে ছায়ামূর্তি, সে কোনো মানুষ না। এবার ও বসে বসে মাকে চোখ বন্ধ করে স্মরণ করে যাচ্ছে, মানে ও বলছে যে ওর পাশে কি ঘটছে না ঘটছে ওর কিচ্ছু দেখার দরকার নেই, ও মাকে স্মরণ করে যাচ্ছে। বলছে এইভাবে কতক্ষণ ধরে ও স্মরণ করতে 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 তখন ও একদম মানে পুরোই বলছে এত বড় বিপদের হাত থেকেও বেঁচেছে, হাতে মোমবাতি নিয়ে পুরো সেন্সলেস হয়ে গেছে। আর মোমবাতিটা যে কোথায় পড়েছে, যদি বাই চান্স এরম জায়গায় পড়তো তো আগুন লেগে যেতে পারতো। তো যাই হোক, সেই মুহূর্তেই ও জাস্ট মানে পড়েছে, আর সেই মুহূর্তেই ওপর থেকে কেউ নামছিল বোধহয়, সে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে ছুটে এসে ওকে তুলে নিয়ে ওইখানে ডাইনিং রুমেই বসিয়ে মুখে টুকে জল দিয়ে লোকজন ডেকে ওর যখন সেন্স এলো দেখলো বাবা মানে শক্তিদার সামনে দাঁড়িয়ে, এবং ওকে সবাই জিজ্ঞেস করছে কী হয়েছিল রে, কী হয়েছিল রে। ও বলছে মুখ দিয়ে ওর কথাই সরছে না, সেই মুহূর্তেও তখনও একটা ট্রমার মধ্যে ছিল। বা যা বলছে বলুকে যাক, ওকে ধরে বাড়িতে বসিয়ে দিয়ে এসেছিলো, মানে বলো তুই বাড়িতে বিশ্রাম কর আমি যাচ্ছি বলে ওর বাবা আবার চলে এসেছিলো। পরে শক্তিদা আমাদের বলছে রিন্টু বলেছে একটা অদ্ভুত ভৌতিক অনুভূতি হয়েছিল ওর ওই বাড়িতে, এবং সেই ভৌতিক যে মানে যে ছায়ামূর্তি বা যে সে ওদের ওই বাগানে কনস্ট্যান্ট অবস্থান করে। এবং বলা উচিত নয়, পরে যখন ওরা তো খুব ভীষণ ঠাকুর ভক্ত ছিল, যারা ছিল ওদের যে গুরুদেব, সেই গুরুদেবকে ডেকে এনে ওরা বাড়ি পরীক্ষা করিয়েছিল। তো গুরুদেব বলেছিল ওদের ওই বাগানের যে গাছ আছে ওই গাছে একজন কেউ থাকে, সে কখনোই ওই বাড়ির মানে পুজো আচ্ছা এমনি সময় সে কারোর ক্ষতি করবে না, কিন্তু পুজো আচ্ছা হলে তার অসুবিধা হয়, সে মানে ওই গাছে টিকতে পারে না, সেই জন্যে সে ওই বাড়িতে চায় না কোনো পুজো হোক। বলা উচিত নয় তারপরে আর কী হয়েছিল, তবে এখন আর বললাম না পুজো হয় কি না জানি না, তবে ওদের বাড়িতে দুটো অঘটন ঘটে গেছে করোনার সময়, তারপর থেকে ওদের বাড়িটা কীরকম যেন একটা ঝিমিয়ে গেছে। শক্তিদা বলছে ওদের ওই বাড়িতেই কেউ একটা বাস করতো ওই গাছে, আর সেটা অনেকেই দেখেছে, কিন্তু রিন্টুর ওপর প্রভাবটা বেশি পড়েছিল। আমরা ওসব কিছুই জানি না, আমরা যখন যেতাম তখন তো বেশ হই হই হতো, আনন্দ হতো, উৎসব হতো। তো পরবর্তীকালে নাকি এইসব ঘটনা ঘটেছিল, আস্তে আস্তে ঠিক হয়েছে। তো আজকের ঘটনা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। পরের দিন আবার চলে আসছি নতুন কোনো ঘটনা নিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, কাকলির ক্যানভাসের সাথে থাকো। নমস্কার, ধন্যবাদ। আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ। এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছো। তারা হলেন রহমান ইন্তেখাব, মায়া সরকার এবং গীতা গোস্বাম। তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই।